বাদলবাবু এবং দীপকবাবু দুই বন্ধু ছোটবেলাতে তাদের পরস্পরের ছেলেমেয়ের সঙ্গে বিয়ে দেবে বলে ঠিক করে। তারপর বাদলবাবু কাজের সূত্রে রাজস্থান ট্রান্সফার হলেও বন্ধুকে দেওয়া ছোটবেলাকার সেই কথা ভোলেনি। তাই বাদলবাবুর মেয়ে সপ্তমী বিবাহযোগ্য হলে সে দীপকবাবুর সঙ্গে যোগাযোগ করে, আর দীপকবাবুর ছেলে অনিলের সঙ্গে সপ্তমীর বিয়ে ঠিক করে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই সপ্তমী এবং অনিলের বিয়ে হয়। আর বিয়ের পর সপ্তমী রাজস্থান থেকে পশ্চিমবঙ্গে শ্বশুরবাড়িতে চলে আসে। কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর সপ্তমীর নানান রকম সমস্যা হয়। একদিন, উফ কি যে গরম পড়েছে, আপনারা এসি না চালিয়ে বসে আছেন কেমন করে? আমি তো থাকতেই পারছি না, দিনকে দিন গরম যেন বেড়েই চলেছে। এই বলে সপ্তমীর বড় যা দীপা ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে দেয়, যার ফলে ঘরের মধ্যে সূর্যের আলো এবং তাপ প্রবেশ করতে পারে না। সেই সঙ্গে এসি চালিয়ে দেওয়ায় সপ্তমীর ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে। তাই সপ্তমী ড্রয়িং রুমে কিছুতেই থাকতে পারে না। সে চুপচাপ ড্রয়িং রুম থেকে রান্নাঘরে চলে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যে দীপা রান্নাঘরে গিয়ে রান্নাঘরের এসি অন করে দেয়। আর সপ্তমী কিছুতেই এসির ঠান্ডা সহ্য করতে পারে না, কারণ রাজস্থানে এতদিন বড় হওয়ার পর পশ্চিমবঙ্গে এসে সপ্তমী বৈশাখ জ্যৈষ্ঠ মাসের গরমকালেও ঠান্ডা ঠান্ডা অনুভব করে। তার উপর এসি চালিয়ে সপ্তমীর আরো বেশি ঠান্ডা লাগে। তাই সপ্তমী তার বড় যা দীপাকে বলে, দিদি এই ঠান্ডার মধ্যেও তুমি এসি কেন চালাচ্ছ? আমার ভীষণ ঠান্ডা লাগছে, এসিটা একটু বন্ধ করে দাও। এত ঠান্ডার মধ্যে থাকলে আমি তো অসুস্থ হয়ে যাব। এমনি এখানে প্রচুর ঠান্ডা, তার উপর এসির ঠান্ডা হাওয়া আমি সহ্য করতে পারছি না। মানেটা কি? বাইরে কাঠফাটা রোদ্দুরে আমরা সবাই ঝলসে যাচ্ছি, আর তোমার ঠান্ডা লাগছে? তুমি কি অসুস্থ নাকি? এরকম কথা আমি তো কারোর কাছে শুনিনি। প্রচন্ড গরমে আবার কারোর ঠান্ডা লাগে? এটা গরম, আমাদের রাজস্থানে এর থেকে অনেক বেশি গরম পড়ে। পশ্চিমবঙ্গে এসে আমার এই ওয়েদারে ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে। দেখো, এই গরমের মধ্যে এসি তো আমি অফ করতে পারবো না। তুমি যদি রান্নার কাজ না করতে পারো তাহলে এক কাজ করো, বাসন কোসন মাজা, জামা কাপড় কাচা, ঘর মোছার দায়িত্ব তুমি নিয়ে নাও। তাহলে তোমাকে আর এসির মধ্যে থাকতে হবে না। দীপার কথা শুনে সপ্তমী তখনই রান্নাঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু দীপা ও সপ্তমীর পিছন পিছন গিয়ে গিজারের টেম্পারেচার লো করে দেয়, যাতে ঠান্ডা জলে বাসন মাজতে, ঘর মুছতে এবং জামা কাপড় কাচতে গিয়ে সপ্তমীর অসুবিধা হয়। আসলে দীপা বিয়ের আগে থেকেই সপ্তমীকে পছন্দ করতে পারত না, কারণ তার শাশুড়ি মা কুমুদ দেবী বাইরের লোকেদের কাছে রাজস্থান থেকে আসা ছোট বৌমার নামে খুবই প্রশংসা করে বেড়ায়। আর সেই ব্যাপারটাই দীপা মোটেই সহ্য করতে পারে না। রাজস্থান থেকে আসা বউ যেন পুতুল একেবারে। দেখছি আর কতদিন এরকম মোমের পুতুল হয়ে থাকতে পারো। এমনই ভাবনা চিন্তা করতে করতে দীপা রান্নাবান্না করে। কিন্তু অন্যদিকে ঠান্ডা জলে ঘরের কাজকর্ম করতে গিয়ে সপ্তমীর খুবই অসুবিধা হয়। আর সে কোনো মতে ঘর মুছে এবং জামা কাপড় কেচে উঠে পড়ে। কিন্তু এমন সময় সে লক্ষ্য করে তার দুটো হাত পুরো ঠান্ডায় নীল হয়ে গেছে। এটা কোন বাড়িতে আসলাম আমি? এত ঠান্ডার মধ্যেও ঠান্ডা জলে আমাকে ঘরের কাজকর্ম করতে হচ্ছে। এই ঠান্ডা জলে কাজ করে আমার ভীষণ ঠান্ডা লাগছে। এখন আমি কি করি? সপ্তমী এরকম 7-5 ভাবতে ভাবতে তার মাথায় একটা আইডিয়া আসে। সে তখনই সোজা সিঁড়ি দিয়ে 3 তলার ছাদে উঠে যায়। আর সূর্যের প্রচন্ড গরম তাপে সপ্তমীর খুবই আরাম লাগে। আর সেই সূর্যের রোদে তার এতই ভালো লাগে যে সেখানেই সপ্তমী ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘরের অন্যান্য কাজকর্ম করলেও সপ্তমী বাসন মাজতে ভুলে যায়। তাই দীপা রান্নাবান্না করার পর খাবার পরিবেশন করার জন্য বাসন নিতে গিয়ে দেখে এঁটো বাসনগুলো এখনো পর্যন্ত ধোয়া হয়নি। যা দেখে দীপা তখনই তার শাশুড়ি মায়ের কাছে নালিশ করতে চলে যায়। আপনার রাজস্থানী বৌমাকে একটু রান্নার কাজে সাহায্য করতে বলেছিলাম, সে তো সাহায্য করলো না। আমাকে বললো ও শুধু বাসন মেজে দেবে, কিন্তু এখন আমি খাবার পরিবেশন করতে গিয়ে দেখছি এঁটো বাসনগুলো এখনো পর্যন্ত ওরকমই পড়ে আছে। এমন কথা শুনি কুমুদ দেবী তখনই সপ্তমীকে ডাকতে তার ঘরে যায়। কিন্তু ঘরে কোথাও সপ্তমীকে খুঁজে পায় না। বাড়ির এদিক ওদিকেও সপ্তমীকে কোথাও দেখা যায় না। তাই কুমুদ দেবী এবং দীপা তখনই ছাদে গিয়ে দেখে দীপা ছাদে আরাম করে ঘুমাচ্ছে। এই যে, তুমি তো আমাকে আগেই বলতে পারতে যে তুমি বাড়ির কোনো কাজ করতে চাও না, তাহলে আমি নিজেই বাসনগুলো মেজে নিতাম। কাজে ফাঁকি দেওয়ার আজকাল অনেক পদ্ধতি বেরিয়েছে দেখছি। চলো এবার নিচে গিয়ে খেয়ে নেবে।
আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি বুঝতেই পারিনি। আমি এখনই গিয়ে বাসনগুলো মেজে দিচ্ছি। এই বলে সপ্তমী ঠান্ডা জলে কষ্ট করে বাসন মেজে নেয়। কিন্তু খাবার খাওয়ার সময় দীপা আবার এসি অন করলে সপ্তমী দীপাকে এসিটা অফ করতে বলে। আমি জানি না তুমি কি পাগলের মতো কথা বলছো, তবে একটা কথা শোনো, এখন তোমার বিয়ে হয়ে গেছে, তুমি এখন পশ্চিমবঙ্গে থাকো, রাজস্থানে নয়। তোমাকে পশ্চিমবঙ্গের মতো আদব কায়দা শিখতে হবে, এখানকার পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। পশ্চিমবঙ্গে যদি এখন গরমকালে সবাই এসি চালায়, তাহলে আমাদের বাড়িতেও তো এসি চলবে। এই শুনে সপ্তমীর কিছু করার থাকে না, সে চুপচাপ এসির ঠান্ডা হাওয়ার মধ্যে কোনো রকমে খাবার খেয়ে উঠে পড়ে। এভাবে সপ্তমীকে তার শ্বশুর বাড়িতে সবার সঙ্গে মানিয়ে নিতে হয়। তবে কাজের ফাঁকে ফাঁকে সপ্তমী রোদ খেতে ছাদে চলে যায়। এভাবে সময় অতিবাহিত হতে থাকে। আর একদিন দুপুরবেলা দীপা রান্না করতে গিয়ে দেখে গ্যাস ওভেনের পাশে 30টা ঘিয়ের লাড্ডু রাখা আছে, আর ঘিয়ের জারটা পুরোপুরি ভাবে ফাঁকা। যা দেখে দীপা তখনই সেই ঘিয়ের জার নিয়ে শাশুড়ি মায়ের কাছে চলে যায়। এই দেখুন মা, আপনার ছোট বৌমা কি করেছে। আমার ছেলেটা ঘি ছাড়া ভাত খেতে পারে না বলে কালকেই আপনার ছেলেকে দিয়ে 1 জার ঘি আনিয়েছিলাম। এখন ঘিয়ের একটা ফোঁটাও অবশিষ্ট নেই। আপনার বৌমা এতখানি ঘি শেষ করে 30টা লাড্ডু বানিয়েছে। ছোট বৌমা এখানে নতুন এসেছে, ও আগে রাজস্থানে থাকতো। রাজস্থানীরা শুনেছি বেশি ঘি দেওয়া খাবার দাবার খায়, তাই বাঙালি বাড়িতে এসে ছোট বৌমার পক্ষে এরকম ভুল করাটা স্বাভাবিক। তুমি প্রীতমকে বলে দাও আরো 1 জার ঘি নিয়ে আসতে, তাহলেই তো সমস্যা মিটে যায়। এত চেঁচামেচি করার কি আছে। শাশুড়ি মায়ের কথা শুনে দীপা খুবই রেগে যায়, তাই সে শাশুড়ি মায়ের মুখের উপর কোনো কথা বলতে পারে না। কিন্তু এমন সময় সেখানে সপ্তমী চলে আসে। এই যে 1 জার ঘি কেউ লাড্ডুতে দেয়? যাই হোক, তুমি নতুন তাই তোমাকে কিছু বলাও তো যাবে না। আমাকে দুপুরবেলা রান্না বান্নার কাজে সাহায্য করতে চলো, কিন্তু তোমাকে রান্নার দায়িত্ব দিলে তুমি তো সব শেষ করে দেবে দেখছি। এভাবেই কিছুদিন কাটে। আর একদিন বিকালবেলা দীপা শাশুড়ি মাকে বলে, মা, আজকে আমি ছোটকে নিয়ে একটু আমার বন্ধু বান্ধবীদের সঙ্গে শপিং করতে যাচ্ছি। ওদের সঙ্গে শপিং করে রাত্রিবেলা ফিরবো। কেনাকাটা করতে গিয়ে একটু দেরি হতে পারে, তাই আমি ছোটকে সাথে করে নিয়ে যাচ্ছি। দীপার কথা শুনে সপ্তমী মনে মনে খুবই খুশি হয়। আর সেদিন দীপা প্রথমে সপ্তমীকে নিয়ে তার বান্ধবী অনন্যার বাড়িতে যায়। আর অনন্যা তাদেরকে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম এবং ঠান্ডা পেস্ট্রি, সেই সাথে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসা পাকা আম খেতে দেয়। কিন্তু সেই ঠান্ডা খাবার সপ্তমী কিছুতেই খেতে চায় না, কারণ এসি ঘরে থাকার ফলে এমনিতেই সে ঠান্ডার মধ্যে কেঁপে ওঠে। কিরে দীপা, তোর রাজস্থানী জায়ের কি আমাদের বাড়ির খাবার দাবার পছন্দ হচ্ছে না? কিছুই তো মুখে তুলছে না। দেখ, আমার বাড়িতে কিন্তু কোনো রাজস্থানী খাবার নেই। এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গে যা খাবার পাওয়া যায় সেটাই পাওয়া যাবে। অনন্যার কথা শুনে সপ্তমীর ভীষণ খারাপ লাগে, তাই ঠান্ডায় কষ্ট পাওয়া সত্ত্বেও সপ্তমী কোনো মতে অল্প করে খাবার খেয়ে নেয়। ও হ্যাঁ, কথায় কথায় আমি তো বলতেই ভুলে গেছি, কালকে আমার ছেলে বিদ্যুতের 12 বছরের জন্মদিন। তোকে কিন্তু আসতেই হবে। আজকে ভাবলাম শপিং করতে যখন বেরোচ্ছি তোর বাড়িতে একবার নিমন্ত্রণ করে যাই। অনন্যা দীপান্বিতার বাড়িতে নিমন্ত্রণ পেয়ে খুবই খুশি হয়। আর কিছুক্ষণের মধ্যেই তারা সবাই মিলে শপিং করতে চলে যায়। কিন্তু শপিং মলে ঢোকা মাত্রই সপ্তমী দেখে চারিদিকে সেন্ট্রাল এসির ব্যবস্থা করা আছে, যার ফলে সপ্তমীর ভীষণই ঠান্ডা লাগে। কিন্তু সে মুখে কিছু বলতে পারে না। আর দীপা ইচ্ছাকৃতভাবে সপ্তমীকে শপিং মলের মধ্যে অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখে, যাতে করে সপ্তমী ঠান্ডার মধ্যে কষ্ট পায়। এভাবেই কেনাকাটা হয়ে গেলে দীপা সপ্তমীকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে আসে। এই যে, কালকে আমার ছেলের জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে, তুমি কিন্তু খবরদার বাইরের লোকের সামনে বলো না যে এই গরমে তোমার ঠান্ডা লাগছে, না হলে কিন্তু আমাদের মান সম্মান চলে যাবে। সপ্তমী কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। আর সেদিন সপ্তমীর ভীষণই জ্বর আসে, কারণ সারাদিন অত্যন্ত এসির হাওয়া খেয়ে এবং অনন্যাদের বাড়িতে ঠান্ডা খাবার খেয়ে সপ্তমীর ভীষণই ঠান্ডা লেগে যায়। কিন্তু দীপার কথা মতো সপ্তমী তার ঠান্ডা লাগার কথা কাউকে জানাতে পারে না। পরের দিন বিদ্যুতের জন্মদিনের পার্টিতে অতিথিরা সবাই এসে উপস্থিত হয়। কই গো দীপা, তোমার রাজস্থানী যাকে একবার নিয়ে এসো দেখি। তোমার দেওরের বিয়েতে তো আসতে পারলাম না, তবে তোমার শাশুড়ি মায়ের মুখে রাজস্থানী বউয়ের কথা অনেক শুনেছি। হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসো তাকে।
আমার তো রাজস্থান ঘোরার ভীষণ ইচ্ছা, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেই যা গরম পড়ছে, তাই আর রাজস্থান দেখতে যেতে ইচ্ছা করছে না। তাই ভাবছি তোমার রাজস্থানে যাকে একটু দেখে নিই। দীপা অতিথিদের কথা শুনে ভীষণ রেগে গেলেও সে সপ্তমীকে ডাকতে তার ঘরে যায়। এই যে রাজস্থানী বউ, তাড়াতাড়ি উঠে তোমার চাঁদ বদনখানা একবার অতিথিদের সামনে নিয়ে চলো। আমার ছেলে জন্মদিনের পার্টিতে এসে সবাই তোমার খোঁজ করছে। দীপার কথা শুনে সপ্তমী অতিথিদের সঙ্গে দেখা করতে যায়। আর সপ্তমী যেহেতু দেখতে ভীষণই সুন্দর ছিল, তাই অতিথিরা সবাই সপ্তমীর খুবই প্রশংসা করে আর তার কাছে রাজস্থানের গল্প শুনতে চায়। এভাবেই সময় কাটতে থাকে, কিন্তু শেষমেশ পার্টিটা এমন হয়ে যায় যে সবাই যেন রাজস্থানী বউ সপ্তমীকে দেখতেই সেখানে এসেছে। তারা বিদ্যুতের জন্মদিনের পার্টিতে আসেনি, যা দেখে দীপা মনে মনে খুবই রেগে যায়। আর কিছুক্ষণের মধ্যেই দীপা বিদ্যুৎকে কেক কাটতে বলে। এমন সময় বিদ্যুৎ চোখে মুখে মাথায় বার্থডে স্নো মাখার পর কেকের মোমবাতি ফু দিয়ে নেভাতে যায়, কিন্তু তখনই ভুলবশত হঠাৎই বিদ্যুতের চোখে মুখে লেগে থাকা স্নোতে আগুন ধরে যায়। আগুন আগুন লেগে গেল, কেউ বাঁচাও আমাকে, আমার সমস্ত মুখ জ্বলে পড়ে গেল, বাঁচাও। এরকম চিৎকার করতে করতে বিদ্যুৎ সারা ঘরে ঘুরে বেড়ায়, যার ফলে ঘরের অন্যান্য জিনিসপত্রে আগুন লেগে যায় আর পার্টিতে থাকা সকল লোকজন ঘর ছেড়ে বাইরে পালাতে শুরু করে। বিদ্যুৎকে কেউ সাহায্য করতে যায় না। এমন সময় সপ্তমী সঙ্গে সঙ্গে আগুনের পরোয়া না করে হাত দিয়ে বিদ্যুতের চোখ মুখ থেকে স্নোগুলো সরাতে থাকে। দাঁড়াও বিদ্যুৎ, যতক্ষণ এই স্নোগুলো তোমার শরীরে থাকবে আগুন তোমার সারা গায়ে ছড়াতে থাকবে। আমি এগুলো ছেড়ে ফেলে দিচ্ছি, তাতে তোমার গায়ে আগুন আর ছড়াতে পারবে না, একটু দাঁড়াও। এমন সময় বিদ্যুতের মাথায় আগুন লেগেছে দেখে দীপা ভীষণ পরিমাণে ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু জ্ঞান ফিরে এসে দীপা যখন দেখে বিদ্যুতের মুখে আগুন থাকা সত্ত্বেও সপ্তমী হাত দিয়ে বিদ্যুতের মুখ পরিষ্কার করে দিচ্ছে আর গায়ের আগুন জল ঢেলে নিভিয়ে দিচ্ছে, যা দেখে দীপা নিজের ভুল বুঝতে পারে। তাই দীপা কাঁদতে কাঁদতে সপ্তমীকে বলে, আমাকে ক্ষমা করে দাও সপ্তমী, তোমার সঙ্গে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। আজকে তুমি না থাকলে আমার ছেলেটা এতক্ষণে পুড়ে যেত। আমি এমন অভাগী মা, সন্তানকে বাঁচাবো কি নিজেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তুমি আমার থেকে বড় হয়ে কেন ক্ষমা চাইছো দিদি? আমি অনেক গরম সহ্য করতে পারি, তাই বিদ্যুতের গায়ে আগুন লেগে গেলেও ওর কাছে যাওয়াটা আমার কাছে এমন কিছু বড় কাজ ছিল না। তবে তুমি আমাকে ঠিকই বলেছিলে, আমি চেষ্টা করব যাতে আমি পশ্চিমবঙ্গের আবহাওয়াতেই নিজেকে মানিয়ে নিতে পারি। দীপার কথা শুনে সপ্তমী খুবই লজ্জাবোধ করে। অন্যদিকে বিদ্যুতের জামা প্যান্টে আগুন ধরলেও তার শরীরে সেরকম কোনো ক্ষতি হয় না, কিন্তু দীপা এবং সপ্তমীর মধ্যে খুবই মিল হয়ে যায়। সেদিনের পর থেকে দীপা আর সপ্তমীকে কোনো রকম ভাবে বিরক্ত করার চেষ্টা করে না। তারা দুই যায় মিলেমিশে সংসার করতে থাকে। কিরে, আজকে বিয়ে বাড়ি আছে তুই জানিস না? এখনো বসে বসে ফোন দেখছিস? তাড়াতাড়ি রেডি হয়ে নে, একটু পরে আমরা সবাই বিয়ে বাড়ি যাবো। তোর জন্য ভালো শাড়ি বের করে রেখেছি, যা ওটা পরে নে। ঠিক আছে মা, কি মজা, আজকে আমরা বিয়ে বাড়ি যাবো। বিয়ে বাড়ি গিয়ে আমি আমার পছন্দের খাবার খাবো। এই বলে পরি তাড়াতাড়ি করে তার মায়ের দেওয়া শাড়িটা পরে নেয়। সে সুন্দর করে সেজে নিয়ে তার বাবা এবং মায়ের সঙ্গে বিয়ে বাড়িতে চলে যায়। সেখানে যাওয়ার পর থেকেই পরি নিজের মন পছন্দের খাবার খুঁজতে শুরু করে, কিন্তু সে কোথাও নিজের মনের মতো খাবার খুঁজে পায় না। এর ফলে সে ভীষণ পরিমাণে অসন্তুষ্ট হয়ে ওঠে। এক জায়গায় দাঁড়িয়ে পরীর বাবা মা পাত্রীর বাবার সঙ্গে গল্প করছিল। এমন সময় পরি সেখানে এসে বলে, এই কেমন মেয়ের বিয়ে দিচ্ছেন কাকু? আপনি তো খাওয়া দাওয়ার ব্যবস্থা ভালো করে করতেই পারেননি। আমি এমন খাওয়া দাওয়া দেখে মোটেই খুশি হতে পারছি না। এই নাকি আপনাদের অনেক টাকা? তাহলে আইটেমের মধ্যে একটা সামান্য জিনিস রাখতে পারলেন না? পরীর এমন কথা শুনে তার বাবা মা ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে। তারা পরীকে চুপ করার জন্য ইশারা করলেও সে কিছুতেই চুপ করতে চায় না। পাত্রীর বাবা কমল বাবু কিছুতেই এমন অপমান সহ্য করতে পারে না। তুমি কি বলতে চাইছো পরি? আমি আমার মেয়ের বিয়েতে মটন বিরিয়ানি, চিকেন চাপ, ভেটকি মাছের পাতুরি, ইলিশ, মিষ্টি সবকিছুই তো করেছি। এর থেকে বেশি আর কি করব? এই খাবারগুলো তুমি খেতে পছন্দ করো না? না, আমি এই খাবার খেতে মোটেই ভালোবাসি না। এইসব রান্নার মধ্যে আমার পছন্দের খাবার দই ভাত রাখা নেই, তাই আমি একটা কোনো খাবারও খাবো না। দই ভাত রান্না করতে বেশি টাকা খরচ হয় না, তবুও লোকে যে কেন এই খাবারটা খাওয়াতে চায় না আমি সেটাই বুঝে উঠতে পারি না। দই ভাতের কথা শুনে কমলবাবু জোরে হেসে ওঠে। সে কিছুতেই নিজের হাসি সামলে রাখতে পারে না।
ঠিক আছে, তোমার যখন বিয়ে হবে তখন দই ভাত খাওয়ানো হবে। তবে দই কাতলা দই মাংস হয় জানি, কিন্তু বিয়ে বাড়িতে শুধু দই ভাত খেতে কেউ আসবে বলে তো আমার মনে হয় না। সবার কি পেট খারাপ থাকবে নাকি? এই বলে কমলবাবু সেখান থেকে চলে যায়। পরি দই ভাত না পেয়ে তার বাবা মাকে নিয়ে বাড়িতে চলে আসে। সে নিজেই রান্নাঘরে গিয়ে দই ভাত বানিয়ে নিয়ে আসে। সে মনীষকে বাড়িতে বসে দই ভাত খেতে শুরু করে। আসলে পরি ভীষণ পরিমাণে দই ভাত খেতে ভালোবাসতো। পরি এখন ভূগোল অনার্স নিয়ে শহরের এক নামকরা কলেজে পড়াশোনা করে। এমনকি সে কলেজে যাওয়ার সময় তার টিফিন বক্সে দই ভাতই নিয়ে যায়। পরি, তোর রোজ এমন দই ভাত খেতে ভালো লাগে? আমার তো একেবারেই দই জিনিসটাই পছন্দ না। জানি দই শরীরের পক্ষে উপকারী, তবে দই ভাতটা খাওয়া যায় না। তুই দই ভাতের মর্ম কখনোই বুঝতে পারবি না। দই ভাত আমার কাছে একটা ভালোবাসা। আমি দই ভাত না খেয়ে কিছুতেই বাঁচতে পারবো না। দই ভাত আমাকে দিনে একবার হলেও খেতেই হবে, কারণ এই দই ভাতে আমার ঠাকুমার আশীর্বাদ আছে। কি বলিস রে, দই ভাতে আশীর্বাদ? আমার বিশ্বাস হয় না। এরকম আবার হয় নাকি? পরি তার বান্ধবীকে নিজের ঠাকুমার গল্প বলতে শুরু করে। পরি ছোটবেলায় ভাত খাওয়ার সময় তার ঠাকুমার সাথে বসে ভাত খেত, আর প্রত্যেকবারই ভাত খাওয়ার সময় পরির ঠাকুমা শেষ পাতে দই দিয়ে ভাত মেখে খেত। ঠাকুমাকে রোজ এভাবে শেষ পাতে দই ভাত খেতে দেখে পরি ভীষণ পরিমাণে অবাক হতো। আচ্ছা ঠাকুমা, তুমি রোজ এরকম দই দিয়ে ভাত মেখে খাও কেন? এতে কি কোনো ম্যাজিক আছে? আমি যখন অন্য দেশে থাকতাম তখন সেখানকার লোকেরা এত গরিব ছিল যে তারা সব সময় দই দিয়েই ভাত মেখে খেয়ে নিত, কারণ দইয়ের দাম ছিল সব থেকে কম। তাই ছোটবেলা থেকেই আমার দই দিয়ে ভাত খাওয়া অভ্যাস হয়ে গেছে। এখন এই অভ্যাসটা কি করে ছাড়ি বলতো দিদি ভাই? তাই এখনো আমি শেষ পাতে অল্প একটু দই দিয়ে ভাত মেখে খেয়ে নিই। আর এই দই ভাত মাখা কিন্তু খুবই শুভ হয়। ঠাকুমার কথা শুনে পরি তখনই তার ঠাকুমার মতোই অল্প ভাত নিয়ে দই দিয়ে মেখে খাওয়া শুরু করে। তার দই ভাতের স্বাদ এতটাই ভালো লেগে যায় যে সে সব সময় দই দিয়ে ভাত খাওয়াই শুরু করে। আর পরি ধীরে ধীরে এভাবেই দই ভাত পাগল হয়ে ওঠে। আচ্ছা, এবার বুঝলাম। তাহলে তো ভালোই, দই ভাত খেয়ে ভালোই ফিগারটাকে ধরে রেখেছিস। কলেজের সব ছেলেরা তো তোর দিকেই তাকিয়ে থাকে। আমরা তো তোর সামনে পাত্তাই পাই না কোনোদিন। কিন্তু ফিগার ভালো করতে গিয়ে তোর মতো দই ভাত আমি খেতে পারবো না রে। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। পরি আবার নিজের মতো টিফিন বক্স খুলে দই ভাত খেতে শুরু করে। সে কলেজ গ্রাউন্ডে বসে দই ভাত খাচ্ছে, এমন সময় একটা ক্রিকেটের বল এসে তার দই ভাতের টিফিন বক্সের উপর পড়ে যায়। এর ফলে সমস্ত দই ছিটকে গিয়ে পরির মুখে এবং জামায় লেগে যায়। এর ফলে পরি প্রচন্ড পরিমাণে রেগে যায়। কার এত বড় সাহস যে আমার দই ভাতের টিফিন বক্সে বল ছুঁড়ে মারলো? আমি এক্ষুনি কলেজের প্রিন্সিপাল স্যারকে গিয়ে কমপ্লেন করব। আমার সাথে ইয়ার্কি মারার জায়গা পায় না যত সব ম্যানারলেস লোকজন। একদম বেশি কথা বলবে না। ক্যান্টিন ছেড়ে কলেজ গ্রাউন্ডে বসে খেলে এরকমই হবে। এইখানে প্রত্যেকদিন আমি আমার বন্ধুদের সাথে ক্রিকেট খেলি, তাই আমিও কমপ্লেন করবো যে তুমি রোজ কলেজের মাঠে বসে দই ভাত খাচ্ছ। এইভাবে পরি এবং প্রকাশের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। বাকিরা চাইলেও তাদের দুজনকে থামাতে পারে না। পরি তখন তার নষ্ট হয়ে যাওয়া দই ভাত প্রকাশের মুখে লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এইভাবে প্রায় প্রত্যেকদিন দুইজনের মধ্যে ঝামেলা লেগেই থাকে। একদিন ক্লাস হয়ে যাওয়ার পর পরি নিজের লকার রুম থেকে দই ভাত বের করতে যাবে, এমন সময় সে দেখে যে তার লকারে একটা কাগজ লাগানো আছে, আর সেখানে লেখা আছে দই ভাত খাওয়া পাগলি মেয়ে। এটা নিশ্চয়ই ওই শয়তান প্রকাশের কাজ। আমার দই ভাত খাওয়া নিয়ে ব্যঙ্গ করা আমি একেবারে বের করে দেব। সময় আমারও আসবে, তখন আমি ঠিক প্রতিশোধ নিয়ে নেব। আমার দই ভাত নিয়ে মজা করা হচ্ছে, তাই না? দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। তাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা এগিয়ে আসে। পরি পড়াশোনায় খুবই ভালো হওয়ায় তার সব পড়াই অনেক আগে থেকে রেডি ছিল। কিন্তু সমস্যা হয় প্রকাশের। এর ফলে প্রকাশ একদিন পরির কাছে এসে বলে, শোন পরি, দেখ আমি তোর সাথে ঝগড়া করতে চাই না। আমি জানি যে আমি তোর কাছ থেকে সব নোটসই পাবো, তাই তুই আমায় প্লিজ হেল্প কর। তা নাহলে আমি পাস করতে পারবো না। আর এর বদলে আমি তোকে অনেক অনেক দই ভাত খাওয়াবো, প্রমিস। দই ভাতের নাম শুনে পরি খুবই খুশি হয়। এর ফলে সে প্রকাশের সঙ্গে ঝগড়া করে না এবং দই ভাতের লোভে পড়ে সে প্রকাশকে পরীক্ষার সমস্ত নোটস দিয়ে দেয়। প্রকাশ ভীষণ পরিমাণে খুশি হয়। সে পরীকে অনেক অনেক দই ভাত খাওয়ায়। পরি মনের আনন্দে প্রকাশের সঙ্গে গল্প করতে করতে দই ভাত খেয়ে নেয়। এভাবে ধীরে ধীরে প্রকাশের পরীকে খুবই পছন্দ হয়ে যায়।
দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসে, কিন্তু প্রকাশ পরীক্ষার প্রশ্ন দেখে খুবই ভয় পেয়ে যায়। এ কি, এসব কি প্রশ্ন? এর একটা উত্তর তো পরীর নোটসে ছিল না। তার মানে পরী ইচ্ছা করে আমায় ভুল নোটস দিয়ে আমায় ঠকিয়েছে, আর তার বদলে আমার থেকে তো দই ভাতও খেয়েছে। ও এরকম করলো আমার সাথে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বেশ হয়েছে, একটা সময় দই ভাত খাওয়া নিয়ে আমাকে খুব জ্বালিয়েছে, ব্যঙ্গ করেছে। এখন পরীক্ষায় ফেল কর, তখন সবাই তোকে ব্যঙ্গ করবে। তখন আমার মনের কষ্টটা ঠিক বুঝবি। এভাবেই পরীক্ষা দিয়ে পরী হাসতে হাসতে বেরিয়ে যায়, আর প্রকাশ কোন রকম ভাবে পরীক্ষা দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। কিন্তু পরীর তাতে কিছুই যায় আসে না। সে বাড়ি গিয়ে মনের সুখে দই ভাত খায়। পরে তাদের রেজাল্ট বেরোলে পরী প্রথম স্থান অধিকার করে এবং প্রকাশ পরীক্ষায় ফেল করে। এর ফলে কলেজের সকলেই প্রকাশের উপর খুবই হাসাহাসি করতে থাকে। পরী, তুই আমার সাথে এরকম করলি? আমায় নোটস দেওয়ার ইচ্ছা ছিল না যখন, সেটা আগেই বলে দিতে পারতিস। আমার সামান্য দই ভাত নিয়ে মজা করার জন্য তুই আমায় পরীক্ষায় ফেল করিয়ে দিলি। আর আমি তো ভেবেছিলাম তুই হয়তো আমায় পছন্দ করিস। প্রকাশের এমন কথা শুনে পরীর কিছুই যায় আসে না। সে তখনও প্রকাশকে ব্যঙ্গ করতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। একদিন কলেজের পক্ষ থেকে সকলের জন্য ইন্টার কলেজ কুইজ কম্পিটিশনের আয়োজন করা হয়। ওই কলেজের প্রিন্সিপাল স্যার পরীর কাছে এসে বলে, পরী, তুমি আমাদের কলেজের ব্রিলিয়ান্ট ছাত্রী, তাই আমি চাই তুমি আমাদের কলেজের হয়ে একটা কুইজ প্রতিযোগিতায় নাম দাও। আর আমি জানি তুমি আমাদের কলেজকে ঠিক জেতাবে। পরী তাদের প্রিন্সিপাল স্যারের এমন কথা শুনে খুবই খুশি হয়। নিশ্চয়ই স্যার, আপনি চিন্তা করবেন না, আমি আজকে থেকে সব প্রিপারেশন শুরু করে দেব। আর আপনি তো জানেন আমার জেনারেল নলেজ অনেকটাই ভালো। এই বলে পরী সেদিন থেকেই কলেজের কুইজ প্রতিযোগিতার জন্য নিজেকে তৈরি করা শুরু করে। সে প্রতিযোগিতার চিন্তায় বেশি বেশি করে দই ভাত খেতে শুরু করে। সে তার প্রতিযোগিতার জন্য দোকান থেকে অনেক বেশি বেশি করে বই কিনে নিয়ে চলে আসে এবং সারা রাত জেগে দই ভাত খায় এবং সেই সাথে পড়াশোনা করে। দেখতে দেখতে প্রতিযোগিতার দিন চলে আসে। উফ, আমার খুব চিন্তা হচ্ছে, আমি যে কি করব। প্রিয়াঙ্কাকে বললাম আমাকে দই ভাত নিয়ে এসে খাওয়াতে, এখনো আসলো না। শহরের সব বুদ্ধিমান স্টুডেন্টরা এসেছে, এদের সাথে কি আমি পারবো জিততে? ঠিক এমন সময় প্রিয়াঙ্কা বেশি বেশি করে পরীর জন্য দই ভাত নিয়ে চলে আসে। পরী চিন্তায় চিন্তায় অনেক বেশি দই ভাত খেয়ে ফেলে। আরে কি করছিস? তোর শরীর খারাপ করবে তো? এমন পাগলের মতো দই ভাত খাস না, তুই ঠিক জিতে যাবি দেখিস। দেখতে দেখতে প্রায় বেশ কিছুক্ষণ কাটে। পরী দই ভাত খেয়ে প্রতিযোগিতায় অংশ নেবে এমন সময় তার শরীর ভীষণ পরিমাণে খারাপ করতে শুরু করে। সে কিছুতেই নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে না। এর ফলে সে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তাকে সেই মুহূর্তেই হসপিটালে ভর্তি করা হয়। কিন্তু কলেজের প্রিন্সিপাল স্যার কিছুতেই বুঝতে পারে না যে এখন তাদের কলেজের পক্ষ থেকে কুইজ কম্পিটিশনে কে অংশগ্রহণ করবে। এমন সময় সেখানে প্রকাশ এসে বলে, স্যার, আপনি চিন্তা করবেন না, আমি আমাদের কলেজের নাম রক্ষা করব। কিন্তু স্যার, আমি যদি জিতে যাই তাহলে আপনি আমায় পরের সেমিস্টারে প্রমোট করিয়ে দেবেন তো? তুমি আগে যেতো, তারপর তুমি যা চাইবে তাই হবে। প্রকাশ কলেজের কুইজ প্রতিযোগিতায় সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেয়। এর ফলে সে প্রতিযোগিতা জিতে যায়। অন্যদিকে পরীকে ডাক্তারবাবু চিকিৎসা করে সুস্থ করে তোলে। পরী প্রিয়াঙ্কার কাছ থেকে প্রকাশের প্রতিযোগিতায় নাম দেওয়া এবং জিতে যাওয়ার কথাটা জানতে পারে। এর ফলে সে কিছুতেই তার রাগ সামলাতে পারে না। প্রকাশ পরীকে দেখতে আসলে পরী তাকে অনেক খারাপ খারাপ কথা শোনায়। আমি জানি প্রকাশ, তুমি ইচ্ছা করে আমার সাথে এমন করলে। যে ছেলে পরীক্ষায় ফেল করে সে কি করে কুইজে জিততে পারে বলো? তুমি আগে থেকে প্রিপারেশন নিচ্ছিলে তাই না? আর আমার দই ভাতে তুমি কিছু একটা মিশিয়ে দিয়ে নিজের বদলা নিলে, তাই তো? তুমি আমায় ভুল বোঝো না, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। আমি শুধু তোমায় দেখতে এসেছিলাম আর বলতে এসেছিলাম যে স্যার আমায় ক্লাসে প্রমোট করে দিয়েছে। পরী প্রকাশের কোনো কথাই শুনতে চায় না। সে পুলিশকে ফোন করে সব ঘটনা জানায় এবং প্রকাশের উপর মানহানির মামলা করে। পুলিশ এসে প্রকাশকে ধরে নিয়ে যাবে এমন সময়, স্যার প্লিজ দয়া করে প্রকাশকে ধরে নিয়ে যাবেন না। আমি প্রকাশকে খুব পছন্দ করি আর এই প্রকাশ পরীকে পছন্দ করে। আমি সেই রাগে আজকে পরীর সঙ্গে এরকম করেছি। আমি এই কাজটা করেছি, প্রকাশ এটা করেনি। আসলে প্রিয়াঙ্কা কিছুতেই পরীর সঙ্গে প্রকাশের বন্ধুত্ব সহ্য করতে পারত না।
সে যখন বুঝতে পারে যে প্রকাশ পরীকে পছন্দ করে তখন সে আরো বেশি পরিমাণে পরীর উপর রেগে যায়। কিন্তু পরী যে প্রকাশকে ভুল নোটস দিয়ে ফেল করিয়ে দেবে সেটা প্রিয়াঙ্কা কখনোই ভাবতে পারেনি। এর ফলে সে মনে মনে খুবই কষ্ট পায়। তাই সুযোগ বুঝে সে পরীর দই ভাতে পেট খারাপ এবং বমির ওষুধ মিশিয়ে দিয়েছিল। আর প্রতিযোগিতার ঠিক আগেই সেই খাবার খেয়ে পরীর শরীর খারাপ করে। প্রিয়াঙ্কা, তুই আমার সাথে এমন করলি, আমি ভাবতেই পারছি না, বিশ্বাস কর। আর প্রকাশ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছি। স্যার, আমি আমার বন্ধুকে পুলিশের হাতে দিতে পারবো না, আপনারা চলে যান। পুলিশ সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা তাদের সকলের কাছে ক্ষমা চায়। পরীও তাকে ক্ষমা করে দেয়। আমি চাই তুমি আমার সারা জীবন দই ভাত খাওয়ানোর দায়িত্বটা নাও, আর তোমাকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার কর্তব্যটা আমার। প্রকাশ পরীর মুখে এই কথা শুনে খুবই খুশি হয়। এভাবে পরী এবং প্রকাশের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। এবার থেকে প্রকাশ পরীকে মনের আনন্দে দই ভাত খাওয়াতে শুরু করে।